আমি অগ্ন্যাশয়। হ্যাঁ, ওই যে শরীরের সেই অঙ্গটা যার নাম অনেকেই ঠিকঠাক মনেও রাখতে পারে না। আজ আমি আমার নিজের জীবনের গল্প বলতে এসেছি, মানে আমার আত্মজীবনী। সারা জীবন তো পর্দার আড়ালে থেকেই নীরবে কাজ করে গেলাম, তাই ভাবলাম এবার একটু সবার সামনে আসি। দেখুন, আমি না একটু লাজুক প্রকৃতির। পেটের একদম পেছনের দিকে একটা বেশ নিরাপদ জায়গায়, ডাক্তাররা যাকে বলেন রেট্রোপেরিটোনিয়াম, সেখানেই আমি আরামে থাকি। আমার গ্রিক নাম প্যানক্রিয়াসের মানে হলো পুরোটাই মাংসল। কিন্তু সত্যি বলতে কি, আমি প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসি। চাপ কম আর শান্তিতে কাজ করা যায়। কিন্তু আমার এই শান্তশিষ্ট চেহারার পেছনে একটা বেশ জটিল দ্বৈত জীবন আছে। আমার দুটো কাজ কিন্তু একেবারে ভিন্ন ধরনের, যেন আমি দিনের বেলা একরকম আর রাতে অন্যরকম। আমার প্রায় 85% হলো আমার এক্সোক্রাইন অংশ, বলতে পারেন আমার ফ্যাক্টরির ফ্লোর। এখানেই দিনরাত এক করে হজমের জন্য নানান শক্তিশালী এনজাইম তৈরি হয়। আর মাত্র 1 থেকে 2% হলো আমার এন্ডোক্রাইন অংশ, অনেকটা ভিআইপি লাউঞ্জের মতো। এখান থেকেই ইনসুলিনের মতো সব বিখ্যাত হরমোনগুলো বেরোয়। জায়গাটা ছোট হলেও এর কদরই কিন্তু আলাদা। আচ্ছা, এবার আমার প্রধান কাজটার কথায় আসি। এই কাজটা কিন্তু বেশ বিপজ্জনক, কারণ আমি এমন কিছু রাসায়নিক তৈরি করি যা সাংঘাতিক শক্তিশালী আর ঝুঁকিপূর্ণ। আমার প্রধান প্রোডাক্ট হলো এই জাইমোজিনগুলো। ভাবুন তো একবার, এগুলো যেন খাঁচায় বন্দি এক একটা ক্ষুধার্ত বাঘ। এদেরকে একদম ঘুম পাড়িয়ে, মানে নিষ্ক্রিয় অবস্থায় তৈরি করা হয়, যাতে এরা আমাকেই খেয়ে না ফেলে। ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছানোর পরই কেবল এদেরকে জাগানো হয়। নিজেকে হজম করার হাত থেকে বাঁচাতে আমি 3টে কঠিন নিয়ম মেনে চলি। 1, এনজাইমগুলোকে ঘুম পাড়িয়ে রাখা। 2, এদেরকে আমার বাইরে মানে ক্ষুদ্রান্তে গিয়ে অ্যাক্টিভ হতে দেওয়া। আর 3 নম্বর, আমার নিজস্ব সিকিউরিটি গার্ড আছে, যেমন SPINK1। ও যে কোনো গণ্ডগোল দেখলেই সঙ্গে সঙ্গে ট্রিপসিনকে আটকে দেয়। এখন প্রশ্ন হলো, এত নিরাপত্তা আর এত সাবধানতার পরেও সত্যি কি কিছু ভুল হতে পারে? চলুন দেখি। হ্যাঁ, ভুল হতে পারে। আর যখন সেই ভুলটা হয়, তখন আমার শান্ত কারখানাটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আমি তখন নিজের ওপরেই হামলা শুরু করি। এই ভয়ঙ্কর বিপর্যয়ের নামই হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আমার এরকম ভেঙে পড়ার পেছনে 2টো প্রধান ভিলেন আছে। 1, পিত্তথলির পাথর, যা আমার রাস্তা আটকে দিতে পারে। আর 2, অতিরিক্ত মদ্যপান, যা সরাসরি আমার কোষগুলোকে নষ্ট করে দেয়। প্রায় 80% ঘটনার জন্য কিন্তু এরাই দায়ী। এই প্রক্রিয়াটাকে বলে অটোডাইজেশন, মানে নিজেই নিজেকে হজম করা। ভাবুন একবার, সেই খাঁচায় বন্দি বাঘগুলোকে সময়ের আগেই কেউ ছেড়ে দিয়েছে। যখন আমার সুরক্ষার নিয়মগুলো ভেঙে যায়, তখন ট্রিপসিনের মতো এনজাইমগুলো আমার ভেতরেই জেগে ওঠে আর আমার কোষগুলোকেই হজম করতে শুরু করে। এটা আমার কারখানার ভেতরেই একটা বিশাল বিস্ফোরণের মতো। আর এই বিস্ফোরণের ফল, সে এক মারাত্মক অবস্থা। আমার ভেতরে জল জমে সব ফুলে যায়, চর্বি কোষগুলো গলে প্রায় সামানের মতো হয়ে যায়, যাকে বলে ফ্যাট নেক্রোসিস। আর রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়, মানে পুরো হুলস্থুল কাণ্ড। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ঝড় হয়তো একসময় থেমে যায়, কিন্তু বারবার এমন ঝড় এলে কিছু স্থায়ী দাগ থেকে যায়। আর এখান থেকেই শুরু হয় আমার দীর্ঘমেয়াদী সমস্যা। আমার সমস্যা আসলে 2 ধরনের হতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো হঠাৎ বিস্ফোরণের মতো, যা থেকে আমি সেরে উঠতে পারি। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো একটা ধীর আগুনের মতো, যা আমার ভালো কোষগুলোকে পাকাপাকিভাবে নষ্ট করে দেয়। আর সেই ক্ষতি আর কোনোদিনও পূরণ হয় না। এই যে স্থায়ী ক্ষতি, এর নাম হলো ফাইব্রোসিস। আমার নরম কর্মঠ কোষগুলোর জায়গায় শক্ত অকেজো স্কার টিস্যু তৈরি হতে থাকে। আমার ব্যস্ত কারখানাটা যেন ধীরে ধীরে একটা কংক্রিটের ব্লকে পরিণত হয়। ফলে আমি আর আগের মতো হজমের জন্য এনজাইম বা রক্তের জন্য হরমোন কোনোটাই ঠিকমতো তৈরি করতে পারি না। কিন্তু আমার গল্পের সবচেয়ে দুঃখের অধ্যায়টা হলো যখন আমার নিজের কোষগুলোই আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, যখন তারা আর কোনো নিয়ম মানে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বিদ্রোহটা কিন্তু হঠাৎ করে হয় না। এর শুরুটা হয় খুব ছোট আকারে, যাকে বলে প্যানক্রিয়াটিক ইন্ট্রাএপিথিয়েলিয়াল নিওপ্লেজিয়া বা প্যানিন। এটা অনেকটা দেশের কোনো ছোট জায়গায় অসন্তোষ দানা বাঁধার মতো। আমার ছোট ছোট নালীগুলোতে কিছু কোষ নিয়ম ভাঙতে শুরু করে, আর এটাই ক্যান্সারের দিকে প্রথম বিপজ্জনক পদক্ষেপ। এই বিদ্রোহটা ধাপে ধাপে এগোয়। প্রথমে KRAS জিনের মিউটেশন বিদ্রোহের সূচনা করে, যেন ইঞ্জিনে ভুল চাবি লাগানো হলো। এরপর CDK2 এর মতো রক্ষক জিন, যা আমার কোষের ব্রেক সিস্টেমের মতো কাজ করে, সেটাও নিষ্ক্রিয় হয়ে যায়। আর সর্বশেষে
যখন TP53 ও SMAD4 এর মতো মাস্টার নিয়ন্ত্রক মানে আমার কোষের সেনাপতিরা তাদেরও নিষ্ক্রিয় করে দেয়া হয়, তখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। এটাই ইনভেসিভ ক্যান্সার। আর এই সর্বাত্মক যুদ্ধের ফলাফল, প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হলে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 10%। ব্যাস এই একটা সংখ্যাই বোধহয় আমার গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা বলে দেয়। পরিশেষে আমার এই আত্মজীবনীটা আসলে একটা সতর্কবার্তা। শরীরের ভেতরে আমার মতো যারা চুপচাপ কঠোর পরিশ্রম করে তাদের একটু খেয়াল রাখা দরকার, কারণ আমরা পর্দার আড়ালে থেকেই কিন্তু পুরো শরীরটাকে সচল রাখি। আমাদের ভালো রাখা মানে আসলে নিজেদেরকেই ভালো রাখা।